খোদার চাউনি। এ তল্লাটে বৃষ্টি আসার কোনো সময় অসময় নেই। মাঝে মাঝে শীতে ও বাদল ঝরে, সকাল দুপুর সন্ধ্যা নেই। আসমানে জলের বুদবুদগুলো ভাসতে ভাসতে দল বেঁধে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়ার সময় নিজেদের ভার যখন বইতে পারে না, তখন ঝমঝমিয়ে মাটির পানে ছুটে আসে, দাবড়ে আসে। ধনু ছেঁড়া তীরের মতো মর্তে আছড়ে পড়ে, মাটি ভেদ করতে চায়। মাটির ওপর মানুষগুলোর শরীর, তাদের ঘর বাড়িও ভেদ করে চলে যেতে চায়। এ এমনই বাদল যা মানুষকে ঘরছাড়া করে ছাড়ে। আর একবার ঘরছাড়া হলে নতুন করে ঘর বাঁধতে মহাশক্তিধর মানুষের পক্ষেও অসম্ভব হতে পারে। বাদলের আঘাত যে কতটা মর্মভেদী হতে পারে তা যে শোয়েছে সেই বোঝে। তেমনি এক আকাশ উজাড় করা ঢলের মতো ঝুম ঝাপসা বৃষ্টির মাঝে নীলের ওপর ফুলফুল একটি পলিথিনের চাদর মাথায় ও পিঠের উপর জড়িয়ে তার নিচে বসে আছে আফরোজা। আশেপাশে পড়ে থাকা কয়েকটি মাসের কাবাড়ি কুড়িয়ে মাটিতে গেড়ে আর একটি পলিথিনের চাদর একটি সামিয়ানার মতো টাঙিয়েছে মেয়ে রূপসা ও ছেলে লিটনের জন্য। নিজে ভেজে ভেজুক, সন্তানেরা যেন এমন বাদলে না ভেজে। জ্বরে পড়বে বাচ্চাগুলো। ডাক্তার দেখানোর অর্থ নেই। অসুস্থ হলে সে যার বাসায় কাজ করে সেই আপা প্রায় ডাক্তার দেখানোর জন্য কয়েকশো টাকা দেন। এনজিওর ডাক্তাররাও আজকাল বিনে পয়সায় ওষুধ দেয় না। তবে পলিথিনের অভাব নেই এ বস্তিতে। শহরের 10 প্রান্তে যে যেমন পারে পলিথিন ছড়িয়ে রাখে। শহরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা বস্তিবাসীরা তা কুড়িয়ে এনে সেলাই করে মাথার উপর ছাউনি তৈরি করবে বলে ভাঁজ করে রেখে দেয়, একেবারে চাদরের মতো। এমন বাদল দিনে পলিথিনের এই চাদরগুলো খুব কাজে আসে। শুধু বৃষ্টি নয়, বাতাসও বইছে। বৃষ্টির গায়ে বাতাস ঝামটা মারছে, জল ও বাতাস একাকার। আর একটু বেশি হলেই মোটা মোটা মার্বেলের বলের মতো দেখাবে। দৃষ্টিহীন বৃষ্টি, তারই মাঝে কেমন যেন একটা চেহারা ভেসে উঠছে। এমন ঘন বৃষ্টির মাঝে চেহারা, কার চেহারা? কে যেন তার পানে তাকিয়ে রয়েছে, তার সন্তানদের পানেও। যেন চাউনির রশ্মি টের পাচ্ছে সে চাউনিতে কোনো পলক নেই। দেখছে তো দেখছেই। চেহারাটির একেবারে চোখ বড় হচ্ছে, একবার হাঁ বড় হচ্ছে। পলিথিনে ঢাকা মোড়া আফরোজা সেই দৃষ্টির পানে থেকে থেকেই তাকিয়ে বোঝার চেষ্টা করছে দৃষ্টিটা তাদের গৃহহীনতা উপভোগ করছে কিনা। রূপসা লিটনের দিকেও খেয়াল রাখতে হচ্ছে। কখন তারা আবার ছাউনি ছেড়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে। বৃষ্টি ভেদ করা দৃষ্টিকে তার খোদার চাউনি মনে হয়। স্বয়ং আল্লাহ তাকে ঘরছাড়া করে বৃষ্টির জলে ভর করে এসে তার কষ্ট দেখছেন আর ভাবছেন, দেখি বান্দা কতটা কষ্ট সহ্য করতে পারে। খোদা প্রায়ই এমনই করেন। প্রতিবারই আফরোজা এই চাউনি দেখতে পায়, কখনো বাতাসে, কখনো বৃষ্টিতে, আবার কখনো তার বস্তি গৃহের চিতায়। এবার আর আগুনের হলকার মাঝে খোদার চোখ দেখেনি, দেখেছে 2 দিন পর বৃষ্টির ঝাপটানের মধ্যে। 2 দিন আগেও এই বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না। তখন দাও দাও করে আগুন জ্বলছিল। চ্যাটচ্যাট শব্দে একটার পর একটা বস্তিঘর পুড়ে যাচ্ছিল। পোড়ার শব্দ এক অদ্ভুত শব্দ, কোনো কিছুর সাথে মেলে না। আফরোজা অনেক সিনেমায় আগুন ধরার ছবি দেখেছে, শব্দও শুনেছে। সিনেমাওয়ালারা ঠিক করে শব্দ শোনাতে পারেনি, একেবারেই নয়। আফরোজাদের বস্তিতে যখন আগুন লাগে তখন সিনেমাওয়ালারা থাকে না। তারা থাকলে আসল শব্দ রেকর্ড করে সিনেমায় আগুনের ছবির সাথে জুড়ে দিতে পারত। ছোটবেলায় দেখেছিল বাপজানের ধানে একবার আগুন লেগেছিল ফরিদপুরের কামারপাড়া গ্রামে। তার বাবা কামার ছিলেন না, দাদা ছিলেন। কোনো এক কালে ওদের গ্রামে প্রায় সব সংসারেই একজন করে কামার ছিল। বাবা বলতেন সেই সেন রাজাদের আমলে গ্রামের নাম দেওয়া হয়েছিল, পরে কেউ আর বদলানোর কথা ভাবেনি, এখনও রয়ে গেছে। আফরোজার বাবা ছিলেন কৃষক। কামার মহিবিশ্বাস কামারের কাজ করে কিছু জমি কিনতে পেরেছিলেন। জমির উত্তরাধিকারী ছিল তার সন্তান খোদাভীরু সগির বিশ্বাস। আধা ক্রোশ দূরে ভিটে থেকে বেরিয়ে রাত ভরে মেয়ে বউকে সঙ্গে নিয়ে দুহাত দিয়ে দুজনকে কাস্তে ধরার মতো চেপে ধরে দূরে দাঁড়িয়ে সগির বিশ্বাস আল্লাহ আল্লাহ জপেছিলেন। ধানে আগুন ধরলে করার কিছু থাকে না। আফরোজার এখনো মনে আছে কেমন করে চিরচির শব্দ তুলে আগুন সমস্ত ধানের মাঠ খেয়ে ফেলেছিল। আগুনেরও যে শব্দ আছে তা সে তখনই জেনেছিল। ছোট্ট আফরোজা টের পেয়েছিল সেদিন, এখন আরও বেশি টের পায়। এখন সে বোঝে ঘর পোড়া শব্দ আর ধান পোড়া শব্দে তফাৎ থাকলেও এই 2 শব্দের ধ্বংসলীলা একই রকম। কদিন আগে পুরান শহরে কেমিক্যালের গুদাম থেকে আগুন ধরে এক 8তলা বাড়ির সবাই পুড়ে মারা গেছে বলে
ফরিদ মোল্লার দোকানের টেলিভিশনে দেখেছে সে। কি কাণ্ড! কেমিক্যালের আগুন যে পলিথিনের আগুনের চেয়েও ভয়ঙ্কর হতে পারে তা সে এখন বোঝে। কেমিক্যালের আগুনে ঘর ভেঙে ভেঙে পড়ে, পলিথিনের আগুন সবকিছু গলিয়ে দেয়। তাদের বস্তিতে যেদিকে চোখ যায় শুধু পলিথিন আর পলিথিন, সাথে লেপ্টে থাকা চাটাই টিনও গলে যায়। চোখের সামনে এতগুলো ঘর মাটিতে গলে যেতে দেখে সে তার সন্তানদের আরো শক্ত করে জড়িয়ে ধরে দূরে দাঁড়িয়ে শুধুই সেই আল্লাহ আল্লাহ জপেছে আর আল্লাহর চাউনির খোঁজ করেছে। দেখেওছে, অন্তত মনে হয়েছে যে সে দেখেছে। বড় বড় চোখে তাকেও দেখেছে, চোখ বুঝলেও দেখতে পেয়েছে। সরকার কতবার বলেছিল এ শহরে কাঁচা বস্তি আর থাকবে না, সব পাকা হবে, 10 তলা হবে গরিবের বস্তি, লিফট থাকবে, আগুনের ভয় আর থাকবে না, বাদলে ভেজার ভয় থাকবে না। প্রায় 20 বছর ধরে আফরোজা সরকারের এই প্রতিজ্ঞা হজম করে আসছে, আর শুনতে ইচ্ছে করে না। তবে এ প্রতিজ্ঞা যে আরো অনেক বছর শুনতে হবে তা আফরোজা জানে। যতদিন এ শহরে বাস করবে ততদিন। যতবার এ বস্তিতে সে আগুন শোয়েছে তার সবই শুরু হয়েছে ভোররাতের কিছু আগে, যখন বস্তিবাসী অঘরে ঘুমিয়ে। খোদার চোখ বোধহয় ঘুমন্ত মানুষের পানে চায় না, ঘুমন্ত মানুষ বোধহয় পাপ করতে পারে না, তাই তিনি তাকান না। ঘুমোতেই 3টে বাজে, তো ভাঙবে কি করে? লতা, ঝুমা, বুলবুলি ওরা তো সারা রাতও ফেরে না। খদ্দের ছুটি দিলে তবেই না ফিরবে, সারা রাত উপর্যপুরি খদ্দের থাকে। রিকশাওয়ালা খয়ের, বদর, শামীম ওরাও ওদের সাথে খদ্দের এলাকে ঘুরে বেড়ায় আর ভোরে ফিরে আসে। মেয়েগুলোকে রিকশায় চড়িয়ে বেড়ায় আর পুলিশের খপ্পর থেকে বাঁচিয়ে দেয়। সারাদিন ঘুমায়। এবারও চট করে কারো ঘুম ভাঙেনি যে তাড়াতাড়ি আগুন নেভাবে। আর ভাঙলেই বা কি, হাতের কাছে জলই বা কোথায়? পাশেই খাল আছে, তবে কেউ ঘুমোতে যাওয়ার আগে হাতের কাছে জল নিয়ে শোয় না। আগুন যখন ঘরের ভেতর ছোবল মারে তখন ঘুম ভাঙে। 1 কলস জল হয়তো বা কাছে থাকে, ওই 1 কলসে কি বা হয়? এবার প্রায় 200 ঘর পুড়েছে। এমনই হয়, প্রতিবারেই এই 200ই পড়ে। খোদা যেন 200ই পছন্দ করে, আর প্রতিবার তার ঘরই পুড়তে হয়। পোড়ার পর কেউ গোনে না, তবে বোঝা যায়। গেলবার আগুনের পর কদিন কাটিয়েছিল আপার বাড়ির নিচে পার্কিংয়ে। গভীর রাতে গিয়ে ছেলে মেয়ে সহ ঘুমিয়েছিল। সকাল হওয়ার আগেই আবার এখানে ফিরে এসেছে। আপার মন অনেক বড়, অনেক দয়া। গেলবার তার হাজব্যান্ডের কাছ থেকে 10,000 টাকা চেয়ে নিয়ে আফরোজাকে দিয়েছিল। আবার রাতে এসে তাদের পার্কিংয়ে রাতে থাকতেও বলেছিল। আরও বেশি বেতনের কাজ পেলেও আপার বাড়ি ছেড়ে সে যায় না। আপার বাড়ি থেকে লুকিয়ে কিছু নিয়ে আসারও প্রয়োজন হয় না। চাইলেই তিনি কিছু না কিছু দেন, খাবার, টাকা, ঔষধ, নতুন কাপড়, ছেলেমেয়ের বইপত্র। তার বাড়ি বেশি দূরেও নয়, খালের ওপারেই, নৌকা দিয়ে যেতে হয়। প্রতি পারাপারে অবশ্য 5-10 টাকা চলে যায়, মাসে 300। পরে একসময় আপার কাছে চাইলেই দিয়ে দেয়, তাই পারাপারের খরচ গায়ে লাগে না। আজও আপার বাড়িতে যেতে হবে, আর কোনো উপায় নেই। এখানে রাত কাটানোর পরিস্থিতি নেই। আগুনে পুড়ে যাওয়ার পর আকাশ থেকে ঢল এলো। সেই ঢলে চারপাশের সব কাদায় চটকে গেছে। এই কাদা রাতেও শুকাবে না, আর শুকালেও বাকি, ঘুমোতে তো পারবে না কেউই। আগেরবার আগুনের পর বৃষ্টি হয়নি, কাদাও জমেনি, তাই ঘর পোড়া মানুষ মাটিতেই শুয়ে কিছু রাত কাটাতে পেরেছিল। এবার সবাই কি করবে কে জানে। আফরোজা প্রাণপণ দোয়া করে চলেছে বৃষ্টিটা যেন থামে। কিছুটা থেমেও এসেছে, তবে আজ রোদ্দুর আসবে না বলেই এখন মনে হচ্ছে। বৃষ্টিটা থামলেই সে রূপসা লিটনকে নিয়ে আপার বাড়ি রওনা দেবে। তবে বৃষ্টি কখন কমবে তা বোঝা যাচ্ছে না। সেও কতক্ষণ পলিথিনের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকবে তাও বুঝতে পারছে না। রূপসা লিটনকে ভিজতে দেওয়া যাবে না, খিদেও পেয়েছে। নিজের কিছু না জুটলেও হবে, ছেলে মেয়েদের খাওয়াতে হবে, আপার বাড়িতে যেতেই হবে। এতক্ষণে হয়তো তিনিও আগুনের খবর পেয়ে গেছেন। তার বাড়ির ছাদ থেকে বস্তি দেখা যায়, আগুনও দেখা যায়, রাতের আগুন। হয়তো দেখেননি। আজ আপার বাড়িতে যেতে পারেনি আফরোজা। আগুনের খবর তাকে জানাতেও পারেনি। মোবাইল ফোনটাও পুড়ে গেছে, জানাবে কেমন করে? অসুখ বিসুখে আপাকে সে সকাল সকালই জানিয়ে দেয় যে কাজে আসা আজ আর সম্ভব হবে না। আপা কিছু মনে করেন না, সেদিন চালিয়ে নেন। আজ বৃষ্টিটা কমলেই তার বাড়ির দিকে রওনা দেবে আফরোজা। একসময় কমেও যায়, থামে। মাটি পুড়েছে, চাটাই পুড়েছে, টিন পুড়েছে, পলিথিন পুড়েছে, চারদিকে পোড়া গন্ধ।
পৃথিবীতে প্রথম আগুন কবে ধরেছিল আফরোজা ভাবতে চেষ্টা করে, পারে না, তার জানা নেই। সে শুনেছে ফেরেশতারা আগুনের তৈরি। বোধহয় কোনো এক ফেরেশতা এসে আগুনের শরীর নিয়ে পৃথিবীর মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। রূপসা লিটনকে বলে, অয় তোরা আয়, চল ওপারে যাই, আজ রাইতে আফার বাড়িতে থাকুম। লজাই রতন মাঝি আহে নাই দেহি, পারে তৈব। মাঝিরা নেই, আজ পারাপার হবে না। ওদেরও ঘর পুড়েছে। ওরাও এ বস্তিরই মানুষ, এখানেই বসবাস। এখন ঘর পোড়া মানুষ। হয়তো কাছেই আছে, কিন্তু খুঁজে পাওয়া যাবে না। অনেক ঘুরে যেতে হবে। তাই সিদ্ধান্ত নেয় আফরোজা। একেবারে শূন্য হাত, কিছুই বাঁচাতে পারেনি। আধ ঘন্টা ছেলে মেয়েকে নিয়ে হেঁটে আপার বাড়ির গলিতে ঢোকে। খিদেই পেটের ভেতর ব্যথা করছে। আপার কাছে গিয়ে কিছু খাবার চেয়ে খাবে। গলিতে ঢুকে 50 গজ গেলে আপার বাড়ি। ঢুকেই ঠাঁই দাঁড়িয়ে যায় আফরোজা। অন্তত 100 মানুষ বাড়ির সামনে ভিড় করে আছে। পুলিশ, মাথায় লাল কাপড় বাঁধা প্রায় 20-25 জন মানুষ ও অফিসার গোছের কিছু মানুষ। পুলিশের গাড়ি কয়েকটি, সাথে বড় এক বুলডোজার। প্রথমে তার চিন্তা হোঁচট খেলেও পরক্ষণে বুঝে যায় এরা বাড়ি ভাঙতে এসেছে। ধীরে ধীরে এগিয়ে যায়। কাছে গিয়ে আরো নিশ্চিত হয়, হ্যাঁ, এবারই ভাঙবে। না ভাঙলেও ভাঙার ভয় দেখাচ্ছে। ভিড়ের মধ্যে আপা আছেন কিনা দেখার চেষ্টা করে, তাকে দেখতে পায় না। ভিড় ঠেলে ওপরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন বাধা দেয়। আফরোজা তাদের বুঝিয়ে রূপসা লিটনকে নিয়ে 3 তলায় আপার ফ্ল্যাটে আসে। দরজা খোলাই ছিল। দরজায় দাঁড়িয়ে বুঝে যায় আপারা গোছগাছ করছেন। এখান থেকে চলে যাবেন বলে মনে হচ্ছে। রূপসা লিটনকে দাঁড়াতে বলে সে আপার ঘরের দিকে যায়। আপা দেখে সেখানে আপার সাথে চোখাচোখি হয়। তিনি ঘরমাক্ত। তাকে দেখে আপা বলেন, আফরোজা এসেছ? আমি তোমাদের আগুনের কথা শুনেছি। তোমার টেবারও পড়েছে? সে মাথা নেড়ে সায় দেয়। কি আর করবে, আবার নতুন করে শুরু করতে হবে। পেছনের কথা সব ভুলে যেতে হবে। দেখছো না, আমাদেরকেও এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আজ থেকে আমরাও ঘরহীন। আফরোজা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আপা বলেন, বুঝতে পারছো না, অন্য আরেকজনের জমিতে আমাদের ডেভেলপার এই বাড়ি বানিয়ে আমাদের কাছে বিক্রি করেছিল। আমরা জানতাম না। শহর উন্নয়ন সংস্থা তাই আমাদের এখান থেকে বের করে দিচ্ছে। বাড়িও ভেঙে ফেলবে বলছে। এখন কোথায় যাব জানি না। তুমি এসেছো ভালোই হয়েছে। আমাদের একটু গোছাতে সাহায্য করো। ও আপা, এ কথা বলে সে বারান্দায় যায়। আকাশের দিকে তাকিয়ে দেখে। খোদার চোখ খোঁজার চেষ্টা করে। খোদা তাকিয়ে আছেন কিনা বোঝার চেষ্টা করে।